মেডিকেল, ডেন্টাল অ্যান্ড এএফএমসিতে ভর্তি ইচ্ছুক ছোট ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। তো এই পরীক্ষাগুলোতে আমাদের একটা সাবজেক্ট আছে, যেই সাবজেক্ট থেকে সবচেয়ে ধরা চলে আর কি একটু তুলনামূলক সহজ প্রশ্ন হয়, কিন্তু যারা ভালোভাবে কোশ্চেন অ্যানালাইসিস করতে পারে না এবং বিগত 30 থেকে 35 বছরের প্রশ্ন সলভ করতে পারে না, তারা কিন্তু ধরা খেয়ে যায়। তো আমি যেই সাবজেক্টের কথা বলছি সেটা হলো ফিজিক্স। ঠিক আছে, ফিজিক্স এমন একটা সাবজেক্ট যেটাতে তুমি যেখানেই পরীক্ষা দাও না কেন সেখানেই লাগবে। তো মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আমি যদি বলি, মেডিকেল ভর্তি পরীক্ষায় ফিজিক্সে কত মার্কস আছে বলো তো? 100-র মধ্যে 20 মার্কস আছে। এখানে কত মার্কস আছে? 100-র মধ্যে আমাদের 20 মার্কস আসে। তো এই 20 মার্কস তুমি কিভাবে কভার করবা বলো? তো এইটা আমরা খুব সহজে যে অধ্যায় ভিত্তিক যে প্রশ্নগুলো আসছে সেগুলো যদি আমরা অ্যানালাইসিস করি এবং বিগত বছরের প্রশ্ন যেই টপিকস থেকে আসছে সেইগুলো যদি আমরা খুব সুন্দর করে সলভ করি, তাহলে কিন্তু আমাদের ভর্তি পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসে সেগুলো কিন্তু খুব সহজে আমরা সলভ করতে পারবো। তো আমাদের যে ইউটিউব বা ফেসবুক যেখানে বলো না কেন, তো আমরা দেখলাম যে এডুকাটম স্কুল থেকে এবং আমার আলটিমেট ফিজিক্স থেকে আমি একটু সার্চ করে দেখলাম যে এই ফিজিক্স নিয়ে কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় তেমন ভালো কন্টেন্ট বা মানে বিগত বছরের প্রশ্ন সলভের বিষয়ে তেমন ভালো আমি প্লেলিস্ট পাইনি। এই জন্য আমি যেহেতু ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেনের প্লেলিস্ট দিয়েছি, তো আমি ভাবলাম তাহলে মেডিকেলের যে ফিজিক্স আছে, মেডি ফিজিক্স, তো সেটার আমি একটা প্লেলিস্ট করব এবং এখানে সর্বোচ্চ পরিমাণ প্রশ্ন সলভ করব, অর্থাৎ 30-35 বছর যে বিগত বছরের যে প্রশ্নগুলো আসছে সেগুলো আমরা সলভ করব এবং সেটা করবে কি অধ্যায় ভিত্তিক, যাতে তুমি একটা অধ্যায় সলভ মানে পড়ার পরেই, বেসিক পড়ার পরেই তুমি কি করতে পারো, বিগত বছরের প্রশ্নগুলো ইজিলি সলভ করতে পারো এবং নির্ভুলভাবে আমি প্রত্যেকটা যে কোশ্চেনের যে অপশন থাকবে সেই অপশনগুলো কি করব, তোমাদেরকে সলভ করে দেবো ইনশাল্লাহ। তো তোমরা অবশ্যই এই প্লেলিস্টটা সুন্দর করে দেখবা, আশা করি তোমাদের প্রত্যেকটা ক্লাস ভালো লাগবে এবং প্রত্যেকটা প্রশ্ন একদম ব্যাখ্যা সহ সলভ পাবা। ঠিক আছে, তো আজকের যে ক্লাস, যেহেতু প্রথম সিরিজের এই সিরিজের প্রথম ক্লাস, তো আমি প্রথম ক্লাসটা কি রাখছি যে কোশ্চেন অ্যানালাইসিস। তো যে কোনো জায়গায় তুমি পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে যদি কোশ্চেন অ্যানালাইসিস সম্পর্কে তোমার যদি ধারণা না থাকে, কোশ্চেন অ্যানালাইসিসটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে তুমি বুঝতে পারবা যে কোন কোন অধ্যায় গুরুত্ব বেশি দিতে হবে, কোন কোন অধ্যায় আমাদের একটু কম গুরুত্ব দিলেও চলবে। তো আমি যদি দেখি পদার্থবিজ্ঞান প্রথম পত্র, ঠিক আছে, মেডিকেল প্রশ্ন অ্যানালাইসিস, দেখো যে ভৌত জগত পরিমাপ আমাদের প্রথম পত্রে 10টা অধ্যায় আছে। 10টা অধ্যায় থেকে 24-25 সালে আমাদের প্রশ্ন আসছে কয়টা? 24-25 সালে প্রশ্ন আসছে কিন্তু 13টা প্রশ্ন আসছে প্রথম পত্র থেকে। 20টার মধ্যে 13টা প্রশ্ন আসছে প্রথম পত্র থেকে। তো দেখতেই পাচ্ছ যে ভৌত জগৎ থেকে 2টা, ভেক্টর থেকে 2টা, গতিবিদ্যা থেকে 3টা, নিউটনিয়ান বলবিদ্যা থেকে 1টা এবং মহাকর্ষ বিকর্ষ থেকে আসছে 1টা, পর্যাবৃত্ত গতি থেকে 1টা, তরঙ্গ থেকে 2টা এবং আদর্শ গ্যাস থেকে 1টা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে গতিবিদ্যা, যেটা আমাদের শর্ট সিলেবাসে ছিল না, বাট এটা কিন্তু আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসছে। ভৌত জগত পরিমাপ, এটা অনেকেই অবহেলা করে পড়ে না, বাট এখান থেকে কিন্তু আমাদের মেডিকেলে রেগুলার বেসিসে কি প্রশ্ন কিন্তু আসে। আমরা দেখবো, একটু অ্যানালিসিস দেখলে বুঝতে পারবো। তাহলে দেখতে পাচ্ছ যে ফার্স্ট পেপার থেকে প্রশ্ন আসছে কয়টা বলো তো? 13টা। ওকে, তারপর 23-24 সালে আমাদের ভৌত জগৎ ভেক্টর থেকে আসে নাই, গতিবিদ্যা থেকেও আসে নাই। ঠিক আছে, গত বছর যেটা আসছে মানে রিসেন্টলি যে পরীক্ষাটা হলো আর কি, তো সেটা আমাদের সেখানে দেখতে পাচ্ছি যে গতি থেকে 3টা প্রশ্ন আসছে, কিন্তু তার আগের বছর আবার গতি থেকে কোনো কিছু আসেনি। নিউটনিয়ান বলবিদ্যা থেকে দেখো 1টা আসছে, কিন্তু তারপরে আগের বছর কি আসছে? 3টে আসছে। দেখতে পাচ্ছ কার শক্তি ক্ষমতা থেকে আসে নাই, কিন্তু তার আগের বছর 1টা আসছে। আগের বছর আদর্শ এই যে মহাকর্ষ অভিকর্ষ থেকে আসে নাই, কিন্তু রিসেন্টলি আসছে। সো তো তোমাদের যেটা করতে হবে, যেটা বলবো, যে প্রত্যেকটা চ্যাপ্টারই আমাদের গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমাদের প্রশ্ন আসতে পারে। তার মধ্যে আমরা যদি দেখি যে প্রত্যেকটা সালের যে এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি কি করে দিব, কমেন্ট সেকশনে কিন্তু আমি এই স্লাইডের লিঙ্কটা কিন্তু আমি দিয়ে দিব। ঠিক আছে, তো তোমরা একটু আরো ভালোভাবে দেখবা। তো আমি যদি অ্যানালাইসিস করি যে প্রত্যেকটা, তোমরা একটু দেখবা। তো এখানে দেখার পরে দেখতে পাচ্ছ যে আমাদের কি আসছে বলতো, যে বিগত 11 বছরে 14-15 সাল পর্যন্ত আমাদের কি আসছে, যে ভৌত জগত পরিমাপ থেকে কোশ্চেন আসছে কয়টা? ভৌত জগত পরিমাপ থেকে প্রশ্ন আসছে আমাদের 14টা। ঠিক আছে, ভেক্টর থেকে প্রশ্ন আসছে 8টা, আবার নিউটনিয়ান বলবিদ্যা থেকে প্রশ্ন আসছে কয়টা? 7টা। ওকে, সরি, গতিবিদ্যা থেকে প্রশ্ন আসছে 7টা, নিউটনিয়ান বলবিদ্যা থেকে প্রশ্ন আসছে কয়টা? 19টা, এবং কাজ শক্তি ক্ষমতা থেকে প্রশ্ন আসছে কয়টা? 14টা, আর মহাকর্ষ বিকর্ষ থেকে প্রশ্ন আসছে কয়টা? আমাদের 15টা। পদার্থের গাঠনিক ধর্ম থেকে 7টা, পর্যাবৃত্ত গতি থেকে 6টা, তারপর তরঙ্গ থেকে আসছে 11টা, আর আদর্শ গ্যাস থেকে আসছে 13টা। তাহলে আমরা এখানে যদি স্টার মার্ক দিতে চাই, তাহলে কোন কোন অধ্যায়ে আমরা স্টার মার্ক দিব? স্টার মার্ক যদি আমরা দেই, তাহলে আমাদের দিতে হবে কি বলতো? নিউটনিয়ান বলবিদ্যা, কারণ নিউটনিয়ান বলবিদ্যা থেকে সর্বোচ্চ পরিমাণ কোশ্চেন আসছে আমাদের। তারপর
আমাদের কোন জায়গা থেকে আসছে বলতো, কাজ শক্তি ক্ষমতা থেকেও আসছে কোশ্চেন অনেকগুলা, তারপর মহাকর্ষ অভিকর্ষ থেকেও কোশ্চেন আসছে, ঠিক আছে। তো এই যে কোশ্চেন গুলা, ঠিক আছে, একটু খেয়াল করে দেখো যে এখানে এই 3টে অধ্যায় থেকে আমাদের প্রশ্ন আসছে কয়টা, এই 3টে অধ্যায় থেকেই অনেকগুলা কোশ্চেন কিন্তু আমাদের চলে আসছে, 48টা কোশ্চেন চলে আসছে এই 3টে অধ্যায় থেকে। হ্যাঁ, তারপর আমাদের লাস্টের দিকে আসে কি আদর্শ গ্যাস, আদর্শ গ্যাস থেকেও আমাদের 13টা প্রশ্ন আসছে, ঠিক আছে। আদর্শ গ্যাস থেকেও 13টা প্রশ্ন আসছে এবং তরঙ্গ থেকেও আসছে কি 11টা। একটু খেয়াল করে দেখো যে এই যে 5টা অধ্যায়, এই 5টা অধ্যায় থেকেই আমাদের অনেক প্রশ্ন আসে, প্রতি বছরই প্রায় প্রশ্ন আসছে, দেখতে পাচ্ছ। তো এই 5টা অধ্যায় আমাদের খুব ভালো করে পড়তে হবে, আমরা সবগুলোই পড়বো, ঠিক আছে। এবং ভৌত জগত পরিমাপ থেকে এখান থেকে প্রশ্ন আসছে, দেখতেই পাচ্ছ। আর বাকিগুলো থেকে আমাদের 8টা 7টা 7টা 6টা এরকম করে প্রশ্ন আসছে, আর এগুলোতে আমাদের কি 10টার উপরে প্রশ্ন আসছে, অর্থাৎ প্রত্যেক বছরই গড়ে একটা করে প্রশ্ন আমাদের কিন্তু আসছে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো, আমি যদি বলি যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি বলতো, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানে আমি 3টে অধ্যায়কে দিব, এই 3টে অধ্যায় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখান থেকে সর্বোচ্চ পরিমাণ প্রশ্ন আমাদের কি আসছে, ওকে, এখান থেকে সর্বোচ্চ পরিমাণ প্রশ্ন আসছে, বাকিগুলো থেকেও আসছে আমাদের, কিন্তু এখান থেকে প্রশ্ন আসছে। পাশাপাশি আমাদের ভৌত জগত পরিমাপ, এটাকেও আমরা স্টার মার্ক দিতে পারি, এখান থেকেও প্রশ্ন কিন্তু আসে। এবং এখানে বুঝতে পারছো, তো এই জিনিসগুলো আমাদের কিন্তু এই অধ্যায়গুলো একটু বেশি বেশি পড়বা, সবগুলোই পড়বা, এই অধ্যায়গুলো বেশি বেশি পড়বা, যেহেতু তোমরা একাডেমিকে অনেক সুন্দর করে পড়ছো, বা একাডেমিকে সুন্দর করে, যারা একাডেমিকের স্টুডেন্ট আছে তারা একাডেমিকের সবগুলো অধ্যায় ভালো করে পড়বা। পাশাপাশি একটা অধ্যায় শেষে এই যে তোমার বিগত বছরের যে কোশ্চেন সলভ সেগুলো দেখবা, এই ক্লাস এই সিরিজটা দেখলেই তোমার সবকিছু হয়ে যাবে। এটা গেল কি আমার পদার্থবিজ্ঞান প্রথম পত্রে। এখন আসো পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র যদি আমরা দেখি। আচ্ছা, প্রথম পত্রের ক্ষেত্রে যদি আমরা বলি যে আমাদের লাস্ট যে 11 বছরে কোশ্চেন আসে কয়টা বলতো, 220টা কোশ্চেন। 220টা কোশ্চেনের মধ্যে 220টা আমাদের ফিজিক্সের কোশ্চেনের মধ্যে এই ফার্স্ট ইয়ার থেকে আসছে কয়টা, 114টা, ঠিক আছে, 114টা। তার মানে আমাদের ফার্স্ট ইয়ার থেকে বেশি প্রশ্ন আসছে, হিসাব যদি আমরা করি। কোনো বছর ফার্স্ট ইয়ার থেকে আসছে, কোনো বছর সেকেন্ড ইয়ার থেকে বেশি আসছে। দেখো এখানে যদি দেখি 13টা আসছে, তার আগের বছর কয়টা, ফার্স্ট ইয়ার থেকে 8টা, তার আগের বছর 8টা, তার আগের বছর 10টা, তার আগের বছর 13টা, 12টা, 11টা, 12টা, 9টা, 8টা, 12টা। তো আমাদের গত বছর দেখলাম কয়টা, ফার্স্ট ইয়ার থেকে 13টা প্রশ্ন চলে আসছে। তো এই জন্য যেটা করতে হবে যে আমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড পেপার দুটোই সমান গুরুত্ব দিতে হবে, বাট কিছু কিছু অধ্যায় আছে যেখান থেকে আমাদের বেশি প্রশ্ন আসে, সেগুলো একটু বেশি গুরুত্ব দিতে হবে, সেগুলো আমি স্টার মার্ক দিয়ে দিলাম। তারপর দেখো আমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের ক্ষেত্রে যদি আমরা দেখি যে এই যে তাপগতিবিদ্যা, বা আমাদের 24-25 সালে এখান থেকে আমাদের কয়টা কোশ্চেন আসে, 7টা। এখানে দেখো তাপগতিবিদ্যা থেকে কোশ্চেন আসছে কয়টা, তাপগতিবিদ্যা থেকে প্রশ্ন আসছে 13টা। তারপর আমাদের স্থিরতড়িৎ থেকে আসছে কয়টা, 7টা। চলতড়িৎ থেকে সবচেয়ে বেশি আসছে 17টা, ঠিক আছে। আমাদের চৌম্বকের 2টা অধ্যায়, তো চৌম্বকের 4 নম্বর যে অধ্যায়টা আছে সেখান থেকে 7টা, পরের অধ্যায় থেকে আমাদের পরবর্তী যে চৌম্বক দিক প্রবাহ সেখান থেকে আসছে 1টা। জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে আসছে 11টা, আর ভৌত আলোক বিজ্ঞান থেকে আসছে 10টা। এখান থেকে দেখো আধুনিক পদার্থবিজ্ঞান থেকে আমাদের অনেকগুলো প্রশ্ন আসছে, 16টা, ঠিক আছে। তো পরমাণু মডেল নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান থেকে 8টা, সেমিকন্ডাক্টর থেকে 8টা, এবং জ্যোতির্বিজ্ঞান থেকে 7টা। এই টোটাল কয়টা কোশ্চেন, 106টা কোশ্চেন, ঠিক আছে। এখানে আসছে কয়টা, 106টা কোশ্চেন 220টার মধ্যে, ঠিক আছে। এইখানে যদি আমাকে স্টার মার্ক দিতে বলো, তাহলে আমি কোন কোন অধ্যায় স্টার মার্ক দিতে পারি। দেখতে পাচ্ছ যে এখানে আমাদের চলতড়িৎ থেকে সর্বোচ্চ পরিমাণ প্রশ্ন আসছে, তাহলে চলতড়িৎ। তারপর আমাদের আসছে কি, আমাদের আসছে হলো পদার্থবিজ্ঞানের সূচনা, পদার্থবিজ্ঞানের সূচনা থেকে আসছে। দেন আমাদের আছে কি বলতো, আমাদের তাপগতিবিদ্যা, এই যে তাপগতিবিদ্যাটা আমরা দেখতে পারি, ঠিক আছে, তাপগতিবিদ্যা, ওকে, তাপগতিবিদ্যা। আর একটা আমরা দেখতে পারি সেটা হলো জ্যামিতিক আলোক বিজ্ঞান, জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকেও প্রশ্ন আসে। এই 4টে অধ্যায় হলো সেকেন্ড পেপারের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা সবগুলোই পড়বো, বাট আমাদের কিছু অধ্যায় আছে যেগুলো আমরা স্পেশালি গুরুত্ব দিব, মানে বেশি পড়বো। আমরা সবগুলোই পড়তে হবে, কারণ মেডিকেলে তোমার চান্স পাওয়ার জন্য তো 1 মার্কস অনেক গুরুত্বপূর্ণ। আর ফিজিক্সে যে কোশ্চেনগুলো আসবে এগুলো কিন্তু তোমাদের থিওরিটিক্যাল, মানে তোমাদের কি বলে ওইরকম বুয়েট বা ইঞ্জিনিয়ারিং যে প্রশ্নগুলো হয় সেগুলোতে আমাদের তো সাধারণত কি থাকে, গাণিতিক সমস্যা থাকে বেশি, ঠিক আছে, ম্যাথমেটিক্যাল প্রবলেম। বাট এই যে তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমাদের থিওরিটিক্যাল থাকবে, সূত্রগুলা বেশি পড়তে হবে, এবং কোন সূত্র কোথায় ব্যবহার করা যাবে, সূত্রগুলোর শর্ত পড়তে হবে, ঠিক আছে, বেশি বেশি পড়তে হবে। তোমরা যদি এই সিরিজটা দেখো, আশা করি তোমাদের ফিজিক্সের যে প্রিপারেশনটা এটা তোমাদের সহায়ক হবে, অনেক বেশি সহায়ক হবে। কারণ বিগত আমি সর্বোচ্চ পরিমাণ মেডিকেল, ডেন্টাল এবং এএফএমসি আমি 3টারই কি করব, কোশ্চেন সলভ করবো, একটা অধ্যায় ভিত্তিক, তাও এটা তোমাদের জন্য সহযোগিতা হবে। তো তারপর দেখো এটা গেল আমার মেডিকেল গেল, ঠিক আছে, মেডিকেল গেল। এখন আসো আমরা যদি দেখি ডেন্টাল এবং এএফএমসির ক্ষেত্রে, যদি আমরা দেখি ডেন্টাল এবং এএফএমসির ক্ষেত্রে আমি একসাথে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ যে এখানে ডেন্টাল এবং এএফএমসির ক্ষেত্রে আমাদের কোন জায়গা থেকে বেশি কোশ্চেন আসছে। ডেন্টালের ক্ষেত্রে যদি আমরা দেখি,
যে আমাদের 23-24 সালে গতিবিদ্যা থেকে বেশি কোশ্চেন আসছে, গতিবিদ্যা থেকে। তারপর তোমার কোশ্চেন আসছে কি মহাকর্ষ বিকর্ষ থেকে, হ্যাঁ। তারপর আমাদের কোশ্চেন আসছে হলো তরঙ্গ থেকে। তরঙ্গ চ্যাপ্টারটা সব জায়গার জন্য গুরুত্বপূর্ণ। এই যে পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, এখান থেকে বেশি আসছে, ঠিক আছে। তার আগের বছর যদি আমরা দেখি, তার আগের বছর আমাদের ভেক্টর থেকে 2টি আসছে, ঠিক আছে। 3টা কোশ্চেন আসছে তাপগতিবিদ্যা থেকে, তো তাপগতিবিদ্যা আমি স্টেশন আগে দিছি। তারপর আমাদের দেখো যে ভৌত আলোক বিজ্ঞান, আধুনিক পদার্থবিজ্ঞান, এগুলো কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এইগুলো তোমরা একটু চার্টটা দেখবা, চার্টটা দেখলে আশা করি তোমরা খুব সুন্দর করে বুঝতে পারবা। এবং মেডিকেলের জন্য তোমরা যদি ভালোভাবে প্রিপারেশন নাও, তাহলে অবশ্যই ডেন্টালের প্রিপারেশনটা তোমাদের জন্য ইজি হয়ে যাবে, এবং এএফএমসি প্রিপারেশনটাও কি বলতো সহজ হয়ে যাবে, একদম সহজ। তো এখানে দেখতে পাচ্ছ মেডিকেল এবং ডেন্টালে ফিজিক্সে মার্কস থাকে কত 20 করে, কিন্তু ডেন্টালে মার্কস থাকে কত করে 30 করে, ঠিক আছে, ফিজিক্সে 30। সো এই সাবজেক্টটা কিন্তু আসলেই অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তোমাদের কি করতে হবে, যেটা করতে হবে যে এখানের যে প্লে লিস্টটা আমি দেবো, এই প্লে লিস্টটা অবশ্যই শুধুমাত্র যারা মেডিকেলে ভর্তি পরীক্ষা দেবা তাদেরকে উদ্দেশ্য করে আমি এই প্লে লিস্টটা করবো, এবং আমি প্রত্যেকটা অপশন আমি ব্যাখ্যা সহ তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে। তো তোমরা অবশ্যই কি করবা, এইখানকার যে ক্লাসগুলো হবে সবগুলো ক্লাস দেখবা, ঠিক আছে। ইনশাআল্লাহ তোমাদের জন্য শুভকামনা থাকবে, এবং ইনশাআল্লাহ তোমরা অনেক ভালো করতে পারবা, এতটুকু বলতে পারি। ফিজিক্সের কোনো প্যারা নেওয়ার আর দরকার নেই, ঠিক আছে। একদম কোয়ালিটি কন্টেন্ট, মানে যত কোয়ালিটি কন্টেন্ট মিনস যে কোয়ালিটি ক্লাস বলতে পারি, কন্টেন্ট তো আর নাই, কারণ বিগত বছরই তো প্রশ্ন। তো এখানে আমাদের বিগত বছরের প্রশ্ন তোমার কাছে হয়তো বা আছে, বাট সেগুলোর ব্যাখ্যাটা তুমি হয়তো বা এক্স্যাক্টলি নাও জানতে পারো, হয়তো মুখস্থ করতে করতে তুমি শিখে ফেলছো, বাট আমি তোমাকে একদম ব্যাখ্যা সহ নির্ভুল তথ্য দিয়ে ইনশাল্লাহ শেখাবো। এই জন্য তোমার কি হবে বলতো, তোমার জন্য এই জিনিসটা কি হবে, একদম ইজি হয়ে যাবে, এবং ভুল হওয়ার চান্স কম থাকবে, ঠিক আছে। ভুল হওয়ার চান্সটা কি থাকবে, কম থাকবে। তো তোমাদের জন্য শুভকামনা থাকলো। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমার এই সিরিজে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি, এবং তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের সবাইকে অবশ্যই কি করবা, আমার এই চ্যানেলের লিংক এবং আমার পেজের লিংক কি করবা, সাজেস্ট করবা। তোমাদের সাথে ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে আমার রেগুলার দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।